हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, প্রথমে জানাই তোমাদের আজকের 2025 নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তোমাদের নতুন বছর ভালো কাটুক এবং তোমাদের নতুন বছরের যে উচ্চ মাধ্যমিক তোমরা পরীক্ষা দেবে তোমাদের এই পরীক্ষা ভালো হোক, ভালো কাটুক। তাই তোমাদের জানাই, শুধু শুভেচ্ছা বলবো না, তার সঙ্গে সঙ্গে করব শুভ কামনা তোমাদের রেজাল্ট যাতে আরো ভালো হয়। বন্ধুরা, তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যাচ্ছে আজকের। তোমাদের যাদের ফিলোজফি আছে দেখতে পাচ্ছ, ফিলোজফির 8 মার্কস প্রশ্ন লাস্ট মিনিট, 8 নাম্বার মানের প্রশ্ন লাস্ট মিনিট যাচ্ছে একেবারে। এই প্রশ্নগুলো তোমরা এই 2 মাস খুব ভালোভাবে যত্ন সহকারে তৈরি করো এবং তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোন প্রশ্নগুলো বেশি করে অর্থাৎ চাপ দিয়ে পড়তে বলছি, খুব ভালোভাবে তৈরি করতে বলছি এবং কোন প্রশ্নগুলো সাধারণভাবে তোমরা দেখে যাবে। এসো আমরা বেশি সময় না বাড়িয়ে, ভিডিওটি একটু লং হবে, তাই বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলো পড়ে নিই। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এই গুরুত্বপূর্ণ সাজেশনটির জন্য তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই লিঙ্কটা শেয়ার করো। এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আমি কথা দিচ্ছি যে এর থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে যদি তোমরা এই সাজেশনটা পুরোপুরি ফলো করতে পারো এবং আমার কথা মতো। পুরো ভিডিওটা না পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে না এর ভিতরের কোন প্রশ্নগুলো তোমরা আগে করবে, অর্থাৎ কৌশলটা কি তোমরা বুঝতে পারবে না। এসো প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে বচন আছে, আচ্ছা তার আগে আমি তোমাদের একটু দেখে দিই কোন কোন অধ্যায়গুলো তোমাদের 8 নাম্বার মানের প্রশ্ন আছে। অবশ্যই তোমরা জানো। প্রথমে দেখো অধ্যায় 2 বচন থেকে একটি 8 নাম্বার মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে। এরপরে দেখো তোমাদের 4 অধ্যায় অর্থাৎ অমাধ্যম অনুমান, এই অধ্যায় থেকে তোমাদের 8 নাম্বার মানের একটি প্রশ্ন আসবে। তারপরে দেখো 5ম অধ্যায় নিরপেক্ষ ন্যায়, এই অধ্যায় থেকে 8 নাম্বার মানের প্রশ্ন আসবে এবং মিলের পরীক্ষামূলক পদ্ধতি, তোমাদের যে দ্বিতীয় পার্ট আছে, দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশের মধ্যে এই চ্যাপ্টারটি পড়বে, দেখবে লাস্টের দিকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। আমি এখানে একাদশ অধ্যায় লিখেছি, একাদশ অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এর থেকে 8 মানের প্রশ্ন আসবে এবং আরোহমূলক দোষ, এর থেকে 8 মানের প্রশ্ন আসবে এবং এই 8 মানের প্রশ্নের সঙ্গে সঙ্গে যে অথবাগুলো থাকবে সেই অথবাগুলো 4+4 অর্থাৎ 2টি করে প্রশ্ন থাকে, 4+4 করে 8 দেওয়া থাকে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এইবারে তোমরা শুনে নাও প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। চলে এসো দ্বিতীয় অধ্যায় বচনের প্রথম যে প্রশ্নটি রেখেছে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। 2 দাগের প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কি কি? নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? এবং 3 দাগের প্রশ্ন, 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। মানক কাকে বলে? উদাহরণ দাও। আচ্ছা, এই 3টে প্রশ্ন হলো তোমাদের মেন যে 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন এখানে দেখো নাম্বার বিভাজন করা থাকবে। নাম্বার বিভাজন হয়তো 2+3+2 3 এইরকম ভাবে থাকবে, 2+2+2+2 এইরকম ভাবে থাকবে, কিংবা 3+3+2 এইরকম ভাবে থাকবে তোমাদের এই 3টি প্রশ্নের মধ্যে একটি। আচ্ছা, এর সঙ্গে যেটি তোমাদের অথবা হিসাবে থাকবে এবং সেখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। নিচের যেগুলো আমি দিয়েছি এর থেকে 4টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। কি বলা আছে? নিম্নের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এবছর তোমাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো, এইটাই ইম্পর্টেন্ট আছে। এবারে এইগুলো তোমরা উপরে তোমরা বুঝে নেবে কিভাবে তোমরা এইগুলো তোমরা তৈরি করতে পারো, কত সংক্ষিপ্ত নিয়মে, কিংবা তোমরা তোমাদের যাদের ফিলোজফি স্যারেরা আছেন তাদের কাছ থেকে জেনে এবং তোমাদের যারা প্রাইভেট টিউটর আছেন যদি থাকেন তাদের কাছ থেকে এইগুলো খুবই সংক্ষেপে ভালোভাবে একটু বুঝে নেবার চেষ্টা করবে। আমার বলার অর্থ হলো, তোমরা যদি এই 3টি প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো তাহলে এই অথবাতে আর হাত দিতে হবে না, এগুলো করার কোনো প্রয়োজন হবে না। আর এই যুক্তিগুলো যদি তোমরা খুব ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা পড়তে পারো। এরপরে চলে এসো। আচ্ছা, এটা আমি পড়িয়ে দিই, একবার পড়িয়ে দিই। দেখো প্রশ্নগুলো, অসৎ ব্যক্তিরাই কদাচিৎ সুখী হয়, লোকে কদাচিৎ সত্য কথা বলে, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না, সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না, কেবল পরিশ্রমীরাই সফল হয়,
কদাচিৎ কাক সাদা হয়, সব গোলাপ লাল নয়, কোনো অসৎ মানুষ নেই, কাঁচা আম সাধারণত টক হয়, সাহসী ব্যক্তিরাই কেবলমাত্র জীবনযুদ্ধে জেতে, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, কেউ কাজটি করতে পারেনি, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, কদাচিৎ মানুষ নিজেকে চেনে, কেবলমাত্র সত্যবাদীরাই সুখী, কালো হাতি নেই, কেবলমাত্র সাধুরাই সৎ, খুব কম ছাত্র মনোযোগী, নিরামিষাশী বাঘ নেই, সাধারণত লোকেরা কবি হয়। আর এছাড়া এক্সট্রা একটা তোমাদের প্রশ্ন এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবং এই প্রশ্নটিও তোমরা পড়ে রাখবে, একটু দেখে রাখবে, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমরা যদি যুক্তিগুলো করো তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছ, তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ পরিমাণ উল্লেখ করো। এগুলো বেশিরভাগই প্রচুর প্রশ্ন, এর থেকে মাত্র আমি 21টা মাত্র প্রশ্ন দিয়েছি। প্রচণ্ড শক্ত আছে, শক্ত মানে কি, মানে ইম্পর্টেন্টে ধরা, কোনগুলো যে পড়বে সেগুলো ধরা খুবই শক্ত। অতএব এগুলো যদি তোমরা বুঝতে পারো, একটা 2-3টে নিয়ম যদি তোমরা খুব ভালো করে বুঝতে পারো, তাহলে তোমরা এর উত্তর করতে পারবে। নতুবা তোমরা 1, 2, 3 এই 3টি প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করবে, তাহলে একটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এরপরে দেখো চতুর্থ অধ্যায় ছিল কি, অমাধ্যম অনুমান। এরও দেখো ওপরে 2টি প্রশ্ন আমি দিয়েছি, এই 2টি প্রশ্ন তোমরা যদি 100% তৈরি করতে পারো এই 2টি প্রশ্ন, তাহলে তোমাদের এই অথবা আছে এখানে, এবছরের জন্য তোমাদের বিবর্তনের আবর্তন করো, এটি তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। দেখো একের দাগের দেখো, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্ন, আবর্তন ও বিবর্তনের পার্থক্য লেখো। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব, আলোচনা করো। এই 2টি প্রশ্ন রেখেছি ওপরে, এবং নিচে আরও একটি প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 4 দাগের প্রশ্ন, এটি দেখে যাবে। বস্তুগত বিবর্তন কাকে বলে, উদাহরণ দাও, আবর্তনের নিয়মগুলি কি কি। আর এইবারে অথবা থাকবে তোমাদের এইরকম প্রশ্ন, অথবা থাকবে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 × 2 4 দুগুণে 8, অর্থাৎ 2 নাম্বার করে। যা চকচক করে তা সোনা নয়, কোনো পাখি স্তন্যপায়ী নয়, সুন্দর জিনিসটির আনন্দদায়ক ও সুন্দর জিনিস চির আনন্দদায়ক, সর্প বিষধর প্রাণী, কেবলমাত্র নাগরিকরাই জমি কিনতে পারে, যে কোনো চাষি করদাতা নয়, যেখানে ধুম সেখানেই বহ্নি, শতকরা 80% ভারতবাসী শিক্ষিত, SE কেবল P হতে পারে, মানুষ মাত্রেই পরিশ্রমী নয়, সাদা বাঘ আছে, প্রত্যেক মানুষ মরণশীল, অমানুষ কবি নেই, দয়ালু চিকিৎসক আছেন, PE কেবল S হতে পারে, একমাত্র শিশুরাই সরল, কিছু মানুষ দেশপ্রেমী, সৈনিক মাত্রই দেশপ্রেমিক, সব জীব মরণশীল, একমাত্র অসৎ ব্যক্তিরাই ভয় পায়। 4 দাগের প্রশ্নটাও পড়ে দিলাম, তোমরা এই বিবর্তনের আবর্তন করো, এটি করতে পারো, কিংবা ওপরে যেই 2টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে এই 2টি প্রশ্ন, তাছাড়া নিচে যেটা দিলাম 4 দাগের প্রশ্ন, এটিও তোমরা একটু তৈরি করে রাখবে, তাহলে এইগুলোতে আর তোমাদের হাত দিতে হবে না। এরপরে চলে এসো পঞ্চম অধ্যায় আছে তোমাদের নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায়, এর থেকে তোমাদের বৈধতা বিচার করতে হয়, মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে হয়। দেখো নিচে দেখো, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে এবং বৈধতা বিচার করো। কয়েক দাগের প্রশ্ন, এগুলো সাধারণত খুবই ক্রিটিক্যাল মানে তোমাদের প্রশ্ন তোমরা যারা বুঝেছো তাদের কাছে খুবই সহজ লাগবে, কিন্তু কোন যুক্তিগুলি আসবে সাজেশন তৈরি করা সেটা খুবই কঠিন, অর্থাৎ শিখলে তার নিয়ম অনুযায়ী সেগুলো লেখা সম্ভব হয়। যেমন দেখো 1 দাগের, কলকাতা ভারতের অন্তর্গত, মুম্বাই কলকাতার অন্তর্গত নয়, কাজেই মুম্বাই ভারতের অন্তর্গত নয়, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। তারপর দেখো, সে অবশ্যই ভীরু, কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু, কেবল সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরাই সর্বদা কাপুরুষ হয়। তিনি জ্ঞানী নন, কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। সব চকচকে বস্তু সোনা হয়, হিরে সোনা নয়, সুতরাং হিরে চকচক করে না। কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। রাম শ্যামের বন্ধু, শ্যাম যদুর বন্ধু, সুতরাং রাম যদুর বন্ধু। যেহেতু কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী। কেবলমাত্র জ্ঞানীরাই দার্শনিক, সব মানুষ জ্ঞানী নয়, অতএব সব মানুষ দার্শনিক নয়। এরপরে দেখো অথবা দেওয়া আছে, আমি তোমাদের পরামর্শ দেবো এই অথবাটা তোমরা ভালো করে করবে। এই কয়েকটি টিকা লিখতে, 2টি মাত্র টিকা লিখতে বলবে, নিম্নলিখিতগুলি সম্পর্কে টিকা লেখো উদাহরণ সহযোগে। এখানে দেখো আমি তোমাদের এই 5টি টিকা দিয়েছি, এই 5টি টিকা খুব ভালো করে করবে, এর থেকে 2টো তোমরা কমন পেয়ে যাবেই।
যে কোনো দুটি লিখতে হবে এবং দুটি টিকা তোমরা কমন পেয়ে যাবে। তোমরা যদি ওপরের যুক্তিগুলো যদি তোমরা ভালো করে বুঝতে না পারো, লিখতে না পারো, অজানা যদি এসে যায়, তাহলে তোমরা এই অথবাটাই করবে। অথবা হলো নিম্নলিখিতগুলি সম্পর্কে টিকা লেখো, উদাহরণ সহযোগে। মাত্র দুটি থাকবে। যেমন দেখো, এর দাগের চতুষ্পদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের কাজ, নমর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, নিরপেক্ষ ন্যায়, অবৈধ সাধ্য দোষ। এই কটি ছাড়া এই দুটি যে প্রশ্ন আছে লাস্টের, এই যে এফ আর জি বলেছি, এই দুটি প্রশ্নও তোমরা দেখে যাবে, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এবং অবৈধ পক্ষ দোষ। তাহলে এ থেকে ই পর্যন্ত, অর্থাৎ এ বি সি ডি ই, এই 5টি প্রশ্ন তোমরা একেবারে 100% মুখস্থ করলে তোমরা এর থেকে দুটি প্রশ্ন পেয়ে যাবে এবং দুটি প্রশ্ন তোমাদের 4+4 করে 8 দেওয়া থাকবে। এবারে চলে আসি একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় মানে তোমাদের প্রশ্নেতে দাগ নাম্বার দেওয়া থাকবে ডি। ঠিক আছে, একাদশ অধ্যায় মানে তোমাদের প্রশ্নের দাগ নাম্বার দেওয়া থাকবে ডির দাগে দুটি প্রশ্ন থাকবে। এতেও অথবা থাকবে, এখানে দেখতে পাচ্ছ এখানে অথবা আমি লিখে দিয়েছি। এখানে দুটি প্রশ্ন তোমাদের রেখেছে, মিলের সহবর্তন পদ্ধতিটি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা উল্লেখ করো, এবং মিলের অন্যই পদ্ধতিটি সংজ্ঞা আকার দৃষ্টান্ত ও দুটি করে সুবিধা অসুবিধা আলোচনা করো। এই দুটি তোমরা পদ্ধতি খুব ভালো করে তৈরি করো, যে কোনো একটি অবশ্যই করে কমন পাবে এবং একেবারে 8টি নাম্বার এর থেকে পাবে। এবং এর সাবস্টিটিউট যে প্রশ্ন থাকে, অর্থাৎ অথবা দেওয়া থাকে, অথবাতে আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে। যেমন ধরো, উত্তাপ যত বাড়ে পারদস্তম্ভের উচ্চতা তত বাড়ে, উত্তাপ যত কমে পারদস্তম্ভের উচ্চতা তত কমে, অতএব উত্তাপ বৃদ্ধি হলো পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ। মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো, চিহ্নিত করো, সংজ্ঞা আকার, দুটি সুবিধা এবং দুটি অসুবিধা উল্লেখ করতে হবে। এইরকম আরও দুটি এরকম প্রশ্ন দিয়েছি। দেখো, থাইরয়েড গ্রন্থি ছেদনের পর বুদ্ধি ক্ষীণ হলো, সুতরাং থাইরয়েড গ্রন্থি বুদ্ধির কারণ। উক্ত দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা করো, চিহ্নিত করো, সংজ্ঞা আকার, সুবিধা দুটি এবং অসুবিধা দুটি উল্লেখ করতে হবে। যাই হোক, এইরকম আরও একটি প্রশ্ন আছে। এই 3টি প্রশ্ন যদি তোমরা তৈরি করতে না পারো, তাহলে তোমাদেরকে যেটা আমি বলে দিলাম, যে মিলের সহবর্তন পদ্ধতি এবং অন্যয় পদ্ধতি, এই দুটি পদ্ধতি তোমরা যদি তৈরি করো, একটি প্রশ্ন অবশ্যই করে কমন পাবে। বিশেষ করে মিলের সহবর্তন পদ্ধতিটি খুব ইম্পর্টেন্ট, এটি তোমাদের পড়বেই। তাহলে আর তোমাদের এইগুলো তোমাদের পড়তে হবে না। এই যে প্রশ্ন 3টি আমি দিয়েছি, এইগুলো তাহলে তোমাদের করার কোনো প্রয়োজন নেই। এবারে চলে এসো দ্বাদশ অধ্যায়, অর্থাৎ আরোহমূলক দোষ। আরোহমূলক দোষ তোমাদের কোশ্চেনে দাগ নাম্বার দেওয়া থাকবে ইর দাগের একটি প্রশ্ন থাকবে রোমান 1, আর আরেকটা অথবা থাকবে। এই অথবাটা এইরকমভাবে কোনো দোষ থাকলে তা উল্লেখ করতে হবে এবং আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। তার আগে বলবো, সংক্ষিপ্ত টিকাতে যাবে। টিকা খুবই কম পড়া এবং খুবই ইম্পর্টেন্ট। বোঝাই যাচ্ছে যে এইগুলোর মধ্যে থেকে দুটি প্রশ্ন তোমাদের পড়বে। অতএব আমি পরামর্শ দেবো তোমাদের এই সংক্ষিপ্ত টিকাটি করতে। দেখো, এখানে অবৈধ সামান্যীকরণ দোষ, অবান্তর ঘটনা বা অপ্রাসঙ্গিক বিষয় কারণ হিসেবে গণ্য করার দোষ, অপর্যবেক্ষণজনিত দোষ, বহু কারণ বাদ। এই যে 4টি দিয়েছি, 4টির মধ্যে দুটি পড়ার সম্ভাবনা 100%। অবশ্যই করে 4টি প্রশ্ন একেবারে 100% তৈরি করবে, তাহলে তোমরা এর থেকে 4 4 8 পেয়ে যাবে। এবং এর থেকে বাড়তি যে দুটি প্রশ্ন দিয়েছি, দুটি প্রশ্ন একটু দেখে যাবে। সহকার্যকে কারণ মনে করার দোষ আর মন্দ উপমা যুক্তি, এই দুটি প্রশ্ন তোমরা দেখে যাবে। আশা করি এই 4টি প্রশ্নের মধ্যে থেকে দুটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং 4 4 8 পেয়ে যাবে। তাহলে আমার পরামর্শ রইল, তোমরা সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে যে অথবা যে প্রশ্ন আছে, এই প্রশ্নতে তোমাদের হাত বাড়াতে হবে না, কারণ এখানে বলেছে দেখো, আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে, যদি কোনো দোষ থাকে তা উল্লেখ করতে হবে। এবং ফিলোসফিটা ভালোভাবে না বুঝলে এইরকম প্রশ্নের উত্তর তোমরা করতে তোমাদের খুবই কঠিন বলে মনে হবে। অতএব তোমরা এই টিকা এগুলো মুখস্থ করে তোমরা যদি নাম্বারটা টানতে পারো, নাম্বারটা তুলতে পারো, তাহলে ভালো হয়। দেখো, এই ভিডিওটি অনেক লং হয়ে গেছে বন্ধুরা, আর আমি বলছি না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আছে পরপর 4টি প্রশ্ন আছে। জোয়ারের পর ভাটা আসে, সুতরাং জোয়ার ভাটার কারণ। দিনের পর রাত্রি আসে, সুতরাং দিন হলো রাত্রির কারণ। শীতের পরই বসন্ত আসে, সুতরাং শীত হলো বসন্তের কারণ। বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ। আকাশে ধূমকেতুর আবির্ভাবে ঠিক পরে রাজার মৃত্যু হলো, সুতরাং আকাশে ধূমকেতুর আবির্ভাবে রাজার মৃত্যুর কারণ। তাহলে এই রকম কয়েকটি 9টি আমি দিয়েছি। এই 9টি তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা অবশ্যই তৈরি করতে পারো। এবং আমি যে পরামর্শটি দিলাম, যে এই টিকা 4টি খুব ভালো করে করলে এবং দুটি দেখে যাবে, ওর মধ্যে থেকে দুটি তোমরা কমন পেয়ে যাবে এবং 8 নাম্বার পেয়ে যাবে। তাহলে আমরা যদি প্রথম থেকে যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি, তাহলে ফিলোসফিতে আশা করি তোমরা খুব ভালোভাবে 90 থেকে 95% নাম্বার পাবে। এবং আমি অবশ্যই করে এইগুলো পড়তে পারে তোমাদের, মানে পড়তে পারে কেন, পড়বে, আমি এটা বলতে পারি।
যদি একটু বুদ্ধি করে তোমরা পড়ো তাহলে তোমরা একের অধ্যায় থেকে, সেটা কোথায় রাখলো, দেখতে পাচ্ছ একের অধ্যায় থেকে তাহলে 1, 2, 3 এই 3টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে এবং এই 5-এর দাগের প্রশ্নটা একটু দেখে যাবে। এর থেকে 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্ন অবশ্যই পড়বে, তোমরা তৈরি করবে, তাহলে তোমাদের ওই দিকে আর বাড়াতে হবে না। আর 4র্থ অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন ভালো করে তৈরি করবে এবং নিচের এই প্রশ্নটি একটু দেখে যাবে, তাহলে এর থেকে একটি প্রশ্ন কমন পাবে। এবং পঞ্চম অধ্যায় থেকে তোমরা এই টিকা কয়েকটি তোমরা করে যাবে, এই টিকাগুলো করলে এর থেকে তোমরা একটি কমন পেয়ে যাবে, তাহলে 3টি প্রশ্ন হয়ে গেল। আর 1.5 দাগের হচ্ছে তোমরা মিলের যে সহবর্তন পদ্ধতি আছে এবং মিলের অন্বয় পদ্ধতি, এই 2টি তোমরা ভালো করে যাবে, বিশেষ করে সহপরিবর্তন পদ্ধতি, এটি করলে একটি প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। আর আরোহমূলক দোষ অর্থাৎ ঈদ দাগের এখানে এই 4টি না 5টি, 4টি টিকা আছে, এই কটি করলে তোমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 5টি প্রশ্ন 5 8 40 নাম্বার তোমরা পেয়ে যেতে পারো যদি তোমরা খুব ভালোভাবে তৈরি করো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো নাম্বার পাও, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।